নোয়াখালী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। যারা শুনছেন ও দেখছেন সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হলো দুর্যোগের সাথে বসবাস। বিষয়বস্তু হিসেবে আছে অ্যাসিড বৃষ্টি আর হলো ভূমিকম্প। আচ্ছা, শুরুতে আসি আমরা। অ্যাসিড বৃষ্টি কি এটা আমাদেরকে আগে জানতে হবে। প্রথমত আসো, বৃষ্টি তো আমরা সবাই চিনি, তাই না? এখন দেখো অ্যাসিড কি ওইটাও আমরা জানি। তাহলে এখন দেখো অ্যাসিড বৃষ্টি কি এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে অ্যাসিড বৃষ্টি হলো যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ কি হয়, অ্যাসিড বিদ্যমান থাকে, তাকে অ্যাসিড বৃষ্টি বলে। তাহলে দেখো বৃষ্টিতে কিসের পরিমাণটা বেশি থাকবে? অ্যাসিডের পরিমাণটা যখন বেশি হবে তখন কি তাকে অ্যাসিড বৃষ্টি বলে। কিন্তু আমরা নর্মালি কি জানি, এই যে বৃষ্টিপাত যে হয় বৃষ্টির মধ্যে কি খানিকটা এগুলো হচ্ছে কি অ্যাসিড ধর্মী, মানে খানিকটা হচ্ছে কি অ্যাসিডীয় টাইপের, ঠিক আছে বৃষ্টিপাতটা। তাহলে দেখো অ্যাসিড বৃষ্টি কখন বলবো আমরা? যখন এই অ্যাসিডের পরিমাণটা বেশি হবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাসিড বৃষ্টি বলবো। আচ্ছা, তারপর দেখো এখন এই যে অ্যাসিড বৃষ্টিতে কী কী অ্যাসিড থাকতে পারে এটা আমাদেরকে আগে জানতে হবে। তো অ্যাসিড বৃষ্টিতে থাকে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড আর হলো নাইট্রিক অ্যাসিড থাকে, আর অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিড বৃষ্টিতে কী কী থাকে? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড থাকে, আর অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। আচ্ছা, এখন এই যে অ্যাসিড বৃষ্টি হয় যে এটা মানে কী কী ক্ষতি করে থাকে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে অ্যাসিড বৃষ্টি নর্মালি কী করে? এই যে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। কীরকম? মনে করো অ্যাসিড বৃষ্টিতে যে অ্যাসিডের প্রতি সংবেদনশীল যে গাছগুলো আছে এই গাছগুলো কি মরে যায়। তারপর হচ্ছে কি আবার মনে করো যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে, হ্যাঁ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কি অ্যাসিড বৃষ্টির কারণে এগুলো কি দ্রবীভূত হয়ে তোমার মাটি থেকে সরে যায়। মানে অ্যাসিড বৃষ্টি হলে এগুলো দ্রবীভূত হয়ে মাটি থেকে সরে যায়, যার ফলে কি হয়, এই যে ফসল উৎপাদনটা বিরূপ প্রভাব পেলে মানে ফসল উৎপাদনে ব্যাহত হয়। তাহলে দেখো এটা কি ধরনের ক্ষতি করে থাকে? প্রথমত কি আমাদের ফসলের ক্ষতি করতেছে। আচ্ছা, তারপর দেখো অ্যাসিড বৃষ্টি হলে আবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পানি সম্পদ আর হচ্ছে কি জলজ প্রাণীগুলো। তারপরে আর হচ্ছে তোমার পানিতে যে অ্যাসিড আছে, মানে মনে করো অ্যাসিডের পরিমাণ যখন 7-এর কম হয়, মানে পিএইচের পরিমাণ যখন 7-এর কম হয়। পিএইচ কি তোমরা আশা করি জানো, পিএইচ সম্পর্কে আমি বিস্তারিতই আলোচনা করেছি। তাহলে দেখো যখন পানিতে অ্যাসিড যখন বেশি থাকবে তখন পিএইচের মান কি হবে? আমরা কি জানি পিএইচের মান যখন 7-এর কম মানে 7-এর কম হয় তখন হচ্ছে সেটা কি অ্যাসিড, আর 7-এর বেশি হলে ক্ষার, আর যদি 7 হয় সেটা হচ্ছে কি নিরপেক্ষ। তাহলে যখন পানিতে অ্যাসিড থাকলে মনে করো অ্যাসিড যখন থাকবে তখন পিএইচের মান কত হবে? অবশ্যই 7-এর কম হবে। আচ্ছা, তাহলে দেখো পিএইচের মান যদি 5-এর কম হয় তাহলে দেখো এটা আরও বেশি অ্যাসিডীয় টাইপের। আচ্ছা, তাহলে দেখো এখন যদি পিএইচের মান 5-এর কম হয় তখন বেশিরভাগ মাছের ডিম আছে এগুলো নষ্ট হয়ে যায়। তাহলে মাছের ডিম যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আমাদের কি আর মাছ কি আর মনে করো মাছের পরিমাণ কি আর বৃদ্ধি পাবে? নর্মালি কি ডিম থেকেও তো আমরা মাছগুলো পাচ্ছি, তাই না? এখন যদি ডিমই নষ্ট হয়ে যায় আমরা মাছ কীভাবে পাবো? তাহলে দেখো এই যে পানিতে যখন অ্যাসিডের পরিমাণটা যখন 5-এর কম হয়ে যায়, মানে পিএইচ যখন 5-এর কম হয়ে যায় তখন কী হবে? মাছের ডিমগুলো নষ্ট হয়ে যায়। তারপর আবার কি আবার মাত্রা যখন বেশি হবে তখন কি হবে? পুরো জৈববৈচিত্র্যটা কী হবে? জীববৈচিত্র্যটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর দেখো অ্যাসিড বৃষ্টি শুধু এই যে আমাদের ফসল উৎপাদন বলো, তারপর হচ্ছে কি এই যে আমরা এখন কি কিসের কথা আলোচনা করেছি? মাছের কথা আলোচনা করেছি, মানে জীবগুলোর কথা আলোচনা করতেছি। এখন দেখো মানুষের জন্য কি মানুষের শরীরের জন্য অ্যাসিড বৃষ্টি খুবই ক্ষতিকর। কীরকম হতে পারে? এই যে আমাদের মানবদেহের যে হৃৎপিণ্ড আছে আর ফুসফুসের যে সমস্যাগুলো আছে, তারপর হচ্ছে কি অ্যাজমা, ব্রঙ্কাইটিস মতো মারাত্মক রোগেরও সৃষ্টি করতে পারে অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে কি অ্যাসিড বৃষ্টিটা কেন হয়। ঠিক আছে, আমরা প্রথমত কি জেনেছি? অ্যাসিড বৃষ্টির সংজ্ঞা জেনেছি। তারপর কি জেনেছি? অ্যাসিড বৃষ্টিতে কী কী অ্যাসিড থাকে এটা জেনেছি। তারপর অ্যাসিড বৃষ্টি কী কী ক্ষতি করে এটাও জেনেছি। তারপর কি জানবো আমরা? অ্যাসিড বৃষ্টি কেন হয় এটা জানবো। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি কেন হয়? অ্যাসিড বৃষ্টি প্রধানত 2 ধরনের কারণেই হয়ে থাকে। একটা কি প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কি মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক হচ্ছে কোনটা?
যেটা মনে করো প্রাকৃতিক কারণগুলো, এই যে প্রকৃতির বিভিন্ন কারণে হয়ে থাকে সেটা হচ্ছে কি প্রাকৃতিক, মানে প্রকৃতিগতভাবে যেটা হয়ে থাকে সেটা প্রাকৃতিক। আর মনুষ্য সৃষ্টি হচ্ছে কোনটা, যেটা মানুষের দ্বারা সৃষ্টি, সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। আচ্ছা, তার আমরা শুরুতে আসি। প্রাকৃতিক কারণগুলোর মাঝে কি কি আছে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আছে মনে করো আগ্নেয়গিরি যে অগ্নুৎপাত আছে এটা, তারপর হচ্ছে কি ধাবানল আর বজ্রপাত, গাছপালার পচন, এগুলা। তাহলে এগুলোর কারণে কি হচ্ছে, যে এগুলোর কারণে কি হয় এটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে মনে করো নাইট্রোজেন অক্সাইড, তারপর কি সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো বের হয়। মানে এইসবগুলো যখন ঘটবে তখন হচ্ছে কি এগুলো বের হবে, কি কি গ্যাস বের হবে, নাইট্রোজেন অক্সাইড আর কি সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো বের হবে। তারপর এগুলো কি হবে, বাতাসে যে অক্সিজেন আছে আর কি বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করবে, করে কি করবে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে আর কি সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। আচ্ছা, তারপর মনে করো আবার বিভিন্ন ধরনের কি শিল্প কারখানা, বিশেষ করে মনে করো কয়লা বা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, বা ইটের ভাটা বলো, যানবাহন, গৃহস্থলীর চুলা, এগুলো থেকে কি সালফার ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বের হয়, মানে সালফার ডাইঅক্সাইডটা বের হয়, ঠিক আছে, অ্যাসিডটা বের হয়। তাহলে দেখো সালফার ডাইঅক্সাইড যেহেতু বের হয়, আর যা কী করে অ্যাসিডে পরিণত হয়, আর অ্যাসিডে পরিণত হয়ে বৃষ্টির পানির সাথে মিশে কী হয়, অ্যাসিড বৃষ্টি তৈরি করে। আচ্ছা, তাহলে দেখো অ্যাসিড বৃষ্টি কেন হয় এটা আমাদেরকে আমরা এখন এটা ডিটেলসে গেলাম। তারপর দেখো এরপরে অ্যাসিড বৃষ্টি হলে আমাদের কি কি করণীয়, মানে আমরা এখন জেনেছি কি অ্যাসিড বৃষ্টি কেন হয়, প্রাকৃতিক কারণও হচ্ছে, আবার কি মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে। প্রাকৃতিক কারণগুলো কী কী ছিল, এই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ছিল, ধাবানল ছিল, তারপর কি বজ্রপাত, গাছপালার পচন, এগুলা। আচ্ছা, আর মনুষ্য সৃষ্টি হচ্ছে কোনটা, এই যে আমরা মনে করো বিভিন্ন ধরনের কি করতেছি, কয়লা বা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করেছি না, তারপর মনে করো ইটের ভাটা, এগুলোও কি আমাদেরও তো সৃষ্ট এগুলা, তাই না। তারপর হচ্ছে কি শিল্প কারখানা, তারপর কি এই যে মনে করো গৃহস্থলীর চুলা, এগুলো সবগুলো থেকে কি পাচ্ছি আমরা, সালফার ডাইঅক্সাইডটা বের হচ্ছে, যা কি অ্যাসিডে পরিণত হয়, পরে কি বৃষ্টি পানির সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। আচ্ছা, এখন এই অ্যাসিড বৃষ্টি হলে আমাদেরকে কি করতে হবে এটা আমাদেরকে এখন জানতে হবে। আচ্ছা, তাহলে অ্যাসিড বৃষ্টি হলে কি কি করতে হবে এগুলো আমাদেরকে এখন জানা প্রয়োজন। আচ্ছা, তাহলে দেখো অ্যাসিড বৃষ্টি হলে আমাদের কি কি করণীয় আছে, মনে করো এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে আমরা কয়লা থেকে যে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, ঠিক আছে, তাহলে সেহেতু ব্যবহারের আগে কী করতে হবে, কয়লাটা পরিশোধন করতে হবে, তারপর হচ্ছে করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে, তাহলে আর আমাদের কি উৎপন্ন হবে না, এই যে নাইট্রোজেন অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড গ্যাস আর উৎপন্ন হবে না। আচ্ছা, তারপর হচ্ছে কি পরিবেশ সচেতন অনেক দেশে কি ইতোমধ্যে এই ব্যবস্থাগুলো চালু হয়েছে, মানে হয়ে গেছে, ওনারা কি করতেছে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো কি করতেছে পরিশোধন করে, মানে যেগুলো পরিবেশের জন্য ক্ষতি করে এই উপাদানগুলো যাতে উৎপন্ন না হয় ওইরকমভাবে এরা কী করতেছে, যে কোনো জিনিস উৎপন্ন করার আগে কী করতেছে পরিশোধন করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে কি আর হচ্ছে পরিশোধন ব্যবস্থা যদি না থাকে তাহলে কি করতে হবে, কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কি, এই যে অ্যাসিড বৃষ্টি হলে কি হয়, এই যে আমরা একটু আগে বলেছি ফসলের কথা, যখন মাটির পিএইচ যখন কমে যাবে, মানে কি অ্যাসিডের পরিমাণটা মাটিটা কি বেশি অ্যাসিডিক হয়ে যাবে, তখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা তো জানি যখন অ্যাসিড বেশি হয়ে যাবে তখন এটার সাথে আমরা কি করব, ক্ষারের বিক্রিয়া ঘটিয়ে দেব, প্রশমন বিক্রিয়াটা ঘটাই দেবো। তাহলে এটার জন্য কি দেবো আমরা এখানে লাইমস্টোন বা চুনাপাথর ব্যবহার করব, তাহলে এটার মাধ্যমে কী হবে, অ্যাসিডিটি কমে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আর কি শিল্প কারখানা, তারপর যানবাহন থেকে যে নির্গত ধোঁয়া আছে এগুলো নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে, আমাদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। তারপর হচ্ছে কি শিল্প কারখানায় যে দূষণরোধক পদ্ধতি আছে এগুলো কি বাধ্যতামূলক করে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে মনে করো আমাদের দেশে কি নর্মালি কি অ্যাসিড বৃষ্টি খুব একটা হয় না, ঠিক আছে, যেমন দেখো এই যে ভারতের যে আগ্রার তাজমহল আছে ওইটা কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে কি ওই যে মার্বেল পাথরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে দেখো অ্যাসিড বৃষ্টি কী ধরনের ক্ষতি করে থাকে। আচ্ছা, তারপর দেখো এখানে আবার যেসব দেশে মনে করো শিল্প কারখানা বেশি সেসব দেশে মনে করো অ্যাসিড বৃষ্টির পরিমাণটাও বেশি হয়ে থাকে। তা যেমন মনে করো পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন আমেরিকা বলো, কানাডা বলো, বা চীনের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বলো, তাইওয়ান বলো, এগুলোতে কি ঘন ঘন অ্যাসিড বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তারপর আসি আমাদের এখন অ্যাসিড বৃষ্টি সম্পর্কে ধারণা হলো, অ্যাসিড বৃষ্টি কি,
অ্যাসিড বৃষ্টিতে কী কী অ্যাসিড থাকে এগুলো তোমাদেরকে জানতে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। আমাদের কী কী ক্ষতি করে থাকে, অ্যাসিড বৃষ্টি কেন হয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য মনে করো অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমাদের এগুলো আসার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, এবার আমরা ভূমিকম্প নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এখন ভূমিকম্প সম্পর্কে একটু বলি। ভূমি মানে কি এটা তো তোমরা জানো। ভূমি মানে কি, এই যে আমাদের যে মাটি আছে বা স্থলভাগ যেটা মানে এইগুলোকে কি বলা হয়, মানে মাটির যে কম্পনটা। তাহলে ভূমি মানে কি, মনে করো ভূ আর কি কম্প মানে কি কাঁপা, ঠিক আছে। তাহলে ভূমিকম্প মানে আমরা এখন জানতে হবে ভূমিকম্পটা কি বা কাকে বলে। তাহলে দেখো, পৃথিবীর ভেতরে যখন হঠাৎ সৃষ্ট কোনো কম্পন, হ্যাঁ, যখন কম্পনের সাহায্যে কী হয়, ভূপৃষ্ঠের আকস্মিক কী হয়, আন্দোলন সৃষ্টি হয়, সেটা কি ভূমিকম্প বলে। আচ্ছা, ভূমিকম্পটা আশা করি তোমরা ভূমিকম্পের সাথে কি পরিচিত। তোমরা কিন্তু মনে করো ঘন ঘন আমরা কিন্তু এই যে মনে করো 2017 সাল বলো, তখনও কি আমরা ভূমিকম্পটা কি মারাত্মকভাবে কিন্তু এটা অনুভূত মানে হয়েছে আমাদের। আচ্ছা, তাহলে দেখো এগুলো সম্পর্কে একটু বলি আমি। যেমন মনে করো ভূমিকম্পটা সম্পর্কে জানতে হবে কিভাবে হয় বা কোন স্কেলে এটাকে মাপা হয়, এগুলো আমাদেরকে এখন জানতে হবে। আচ্ছা, তাহলে ভূমিকম্পনটা কি হয়, কয়েক সেকেন্ড থেকে মিনিট খানেক পর্যন্ত স্থায়ী হতে পারে। আচ্ছা, পর্যায়ক্রমে কি একাধিকবারও কি ঘটতে পারে। তাহলে ভূমিকম্প কত সেকেন্ড বারে হতে পারে, মানে কয়েক সেকেন্ড হতে পারে বা কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত হতে পারে। আচ্ছা, আবার কি হতে পারে, যে পর্যায়ক্রমে কি একাধিকবারও ঘটতে পারে। আচ্ছা, তারপর আমরা আসি, মনে করো ভূমিকম্পর যে এটা আছে, মৃদু ভূমিকম্প হলে আমরা কি অনেক সময় আমরা সেটা অনুভূত করতে পারি না। আর যখন শক্তিশালী হবে সেটা আমরা কি করতে পারবো, সেটা আমাদের অনুভূত হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভূমিকম্পটা কি প্রাকৃতিক দুর্যোগ কিনা। অবশ্যই এটা প্রাকৃতিক দুর্যোগ। তাহলে প্রাকৃতিক দুর্যোগ মানে এটা প্রকৃতি সৃষ্ট যে দুর্যোগটা, আচ্ছা, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটি দেশ বা অঞ্চল পুরোপুরিভাবে কী করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। কারণ ভূমির কম্পন হবে, যখন ভূকম্পন শুরু হবে মানে ভূপৃষ্ঠে যখন কম্পন হবে, তখন দেখা যাচ্ছে কি অনেক দালান কোঠা আছে কি ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ধসে পড়ে যাচ্ছে। কিসের জন্য, যে ভূমিকম্পের জন্য। আচ্ছা, তাহলে দেখো বড় ভূমিকম্পগুলো কি নদীর গতিপথ পরিবর্তন করে দিতে পারে। যে বড় বড় ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো কী করে, নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। তারপর আবার কি, এই যে ভূমিকম্পের ফলে আমাদের দেশে যে ইয়েটা আছে, নদী আছে, অন্যতম এক প্রধান নদী যেটা ব্রহ্মপুত্র নদী, এটা কি গতিপথটা বদলে গেছে কেন, এই ভূমিকম্পের কারণে। আচ্ছা, তাহলে আমাদের দেশে যে বড় ধরনের ভূমিকম্প না হলেও মানে বিশেষজ্ঞরা মানে মতামত দিচ্ছেন কি বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে। তাহলে দেখো পৃথিবীর মাঝে কোন দেশটা বেশি ভূমিকম্প প্রবণ দেশ, জাপান। আমরা জানি কি জাপানটা সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ। তাহলে পৃথিবীর মাঝে জাপান আর কি যুক্তরাষ্ট্রের যে ক্যালিফোর্নিয়া আছে এটা কি ভূমিকম্প প্রবণ এলাকা। আচ্ছা, তারপর মনে করো এই যে আমরা জানি কি কখন কখন মানে ভূমিকম্পর ইয়েগুলো হয়েছে, মনে করো 2010 সালে হাইতিতে তোমার ভূমিকম্প হলো। তারপর কি 2011 সালে জাপানের ভূমিকম্প বা 15 সালে নেপালের ভূমিকম্প, এগুলো কি ধ্বংসযজ্ঞের কথা আমরা কি শুনেছি। আচ্ছা, তারপর আসেন জাপানের ভূমিকম্পের পর সেখানে কি সৃষ্ট যে সুনামি, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে আঘাত করে একটি নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছিল। আচ্ছা, আমরা এটা সাম্প্রতিক ঘটনা, এটা আমরা জেনেছিও কি জাপানের ভূমিকম্পের কারণে কি হয়েছে, তোমার মনে করো নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এটা আঘাত এনেছে, তারপর কি হলো নিউক্লিয়ার দুর্ঘটনা ঘটেছে। এটা সম্পর্কে আমরা জানি, সাম্প্রতিক ঘটনা ছিল। আচ্ছা, তারপরে আসি এই ভূমিকম্পটা কেন হয় এটা আমাদেরকে জানতে হবে। এতক্ষণ আমরা কি জেনেছি, মানে ভূমিকম্পটা কোন কোন দেশে হলো বা ভূমিকম্প কাকে বলে, তারপর হচ্ছে কি ভূমিকম্পের কারণে আমাদের কী কী ক্ষয়ক্ষতিগুলো হয়, এগুলো আমরা জেনেছি। এখন আমরা জানবো কি ভূমিকম্প মানে কিভাবে হয়। আচ্ছা, তাহলে আমাদের যে ভূগর্ভের যে কতগুলা মানে ভাগে বিভক্ত থাকে, মানে আমাদের পৃথিবী কি মানে এই যে ভূগর্ভটা আছে এটা কতগুলো ভাগে বিভক্ত থাকে, আর এগুলাকে নাম দেওয়া হয়েছে কি টেকটোনিক প্লেট বলা হয় এগুলোকে। এই টেকটোনিক প্লেটগুলো কি স্থিতিশীল না, এগুলো চলমান, ঠিক আছে। তাহলে এগুলো স্থিতিশীল না, এগুলো কি চলমান টাইপের। তাহলে চলমান হওয়ার কারণে একটি প্লেট যখন আরেকটি প্লেটে কী করে চাপ দেয়, তখন কি হয় সেখানে শক্তি সঞ্চিত হয়।
তাহলে হঠাৎ করে যখন প্লেটগুলো সরে যায় তখন কি হবে, সঞ্চিত শক্তিটা বের হয়ে ভূমিকম্প সৃষ্টি করে। তাহলে দেখো ভূমিকম্প সৃষ্টি কীভাবে হচ্ছে, আমাদের ভূগর্ভ যে টেকটনিক প্লেটে আছে মানে বিভক্ত অবস্থায় আছে, তাহলে এই প্লেটগুলো কি স্থিতিশীল না, এগুলা চলমান। যখন একটা প্লেট অন্য একটা প্লেটকে কী করবে, চাপ দিবে, তখন কি হবে, সেখানে শক্তি সঞ্চিত হবে। আর হঠাৎ করে যখন প্লেটগুলো যখন সরে যাবে তখন কি সঞ্চিত শক্তি ভূমিকম্প সৃষ্টি করে। আচ্ছা, এবার ভূমিকম্পের মাত্রা পরিমাপটা করা হয় রিক্টার স্কেলে। এটা তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের জন্য লাগবে। ভূমিকম্প মাপা হয় কি দিয়ে, রিক্টার স্কেলে মাপা হয়। আচ্ছা, তাহলে রিক্টার স্কেলে যখন তোমার মাত্রা হিসাব আছে একটা, তাহলে এই মাত্রা দিয়ে আমরা বুঝতে পারি কি ভূমিকম্প বেশি হলো নাকি কম হলো। রিক্টার স্কেল যদি 5 মাত্রার বেশি হয় ওই ভূমিকম্পটা আমরা অনুভূত করতে পারি, আর এটার থেকে যদি কম হয় আমরা নর্মালি কি অনুভূত করতে পারি না। আচ্ছা, তো রিক্টার স্কেলে 1 মাত্রা বেড়ে যাওয়া অর্থাৎ তার শক্তি কি 30 গুণ বেড়ে যাওয়া। 1 মাত্রা করে ভাড়া মানে কি 30 গুণ শক্তি ভাড়া, ঠিক আছে। তারপর হচ্ছে কি একটা ভূমিকম্প যত বড় হয় তত দূর থেকে সেটি অনুভব করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে মনে করো এই যে আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হয়েছে। মনে করো 1884 সালে কোথায় হলো, মানিকগঞ্জ এলাকায় রিক্টার স্কেল ছিল 7 মাত্রা মানে 7 মাত্রার ছিল, বড় ভূমিকম্প হয়েছিল। তাহলে চিন্তা করে দেখো, যখন 7 মাত্রার রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে তাহলে দেখো এটা কত মানে এটার শক্তিটা কত গুণ ছিল। আচ্ছা, তারপর দেখো আবার 1897 সালে শিলংয়ে কি হলো 8.7 মাত্রার ভূমিকম্প। তাহলে দেখো 8.7 মাত্রার ভূমিকম্প হয়ে যাওয়া মানে কি প্রায় কি প্রলয়ঙ্কারের একটা কি কম্পন হলো। আচ্ছা, তারপর দেখো অতীতেও কি হয়েছে, এরকম অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে। তারপর ভবিষ্যতেও কি হতে পারে। আচ্ছা, সেটা কখন হবে আমাদের সেটা জানা নেই। তারপর ভূমিকম্প হলে আমাদের কি কি করণীয় বা এগুলোর হাত থেকে আমাদেরকে কীভাবে রক্ষা পেতে হবে, এগুলোর তো অবশ্যই কোনো না কোনো উপায় আছে। এখন আমরা এই উপায় সম্পর্কে জানবো, করণীয় উপায় সম্পর্কে জানবো। এই যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলোর হাত থেকে রক্ষা পাওয়ার আমাদের কি কোনো উপায় নেই, ঠিক আছে। কারণ এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে কি তোমার মানে প্রকৃত সৃষ্টি, ঠিক আছে, বা আল্লাহ প্রদত্ত। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে জানমালের ক্ষয়ক্ষতি আছে এগুলোকে কী করানো যাবে, এগুলো কমানো যাবে, কিন্তু ভূমিকম্প আমরা কোনোভাবে কী করতে পারবো না, কমাতে পারবো না। আচ্ছা, তারপর দেখো এই যে মনে করো বিভিন্ন বিষয়গুলো মেনে আমাদেরকে কী করতে হবে, ঘর বাড়ি বা অন্যান্য স্থাপনাগুলো তৈরি করতে হবে। তারপর হচ্ছে মনে করো আমাদের দেশে বিশেষ করে মনে করো শহরাঞ্চলে যে বড় বড় দালান কোঠাগুলো আছে, হ্যাঁ, সেগুলো কি সম্পূর্ণ কি ভূমিকম্পের ঝুঁকিতে আছে। তাহলে ওইভাবে আমাদেরকে কি দালান কোঠাগুলো বানাতে হবে, ঠিক আছে। যেমন দেখা যাচ্ছে কি এমনভাবে দালান কোঠাগুলো বানানো হয়, দেখা যাচ্ছে কয়েক বছর যাওয়ার পর কি হচ্ছে এগুলো এমনিতে হেলে পড়ে, ভূমিকম্প ছাড়াই কি হেলে পড়তেছে। যেমন আমরা কি রানা প্লাজার ঘটনাটাও জানি, ওটা কি ভূমিকম্প ছাড়াই তো ওটা কি হলো, হেলে পড়লো। আচ্ছা, তারপর দেখো 2010 সালে যে হাইতিতে যে রিক্টার স্কেলের মনে করো 7 মাত্রার ছিল, এই ভূমিকম্পে আবার 3 লক্ষ মানুষ মারা গেছে। তারপর হচ্ছে মনে করো গিয়েছিল, এরপর মনে করো আবার 2014 সালে কি সিলিতে মাত্র 6 জন মারা গিয়েছিল, তখন রিক্টার স্কেল ছিল 8.6। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার মনে করো ভূমিকম্প হলে এবার আমাদের কি কি জানতে হবে, মনে করো ভূমিকম্পের আগে আমাদের কি করণীয় আছে বা ভূমিকম্পের সময় কি করণীয় এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে ভূমিকম্পের আগের করণীয় হচ্ছে কি, সম্ভব হলে আমাদেরকে কি করতে হবে, বাসাতে যে অগ্নি নির্বাপক প্রস্তুতি থাকা দরকার আছে। তারপর হচ্ছে কি প্রাথমিক চিকিৎসা, তারপর কি ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, তারপর কিছু বাড়তি ব্যাটারি, শুকনো খাবার, পানি রাখার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে কি আবার কীভাবে ফার্স্ট এইড বা কি প্রাথমিক চিকিৎসা নিতে হবে সেটা শিখতে হবে। তারপর বাসায় গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানির সরবরাহ বন্ধ রাখতে হবে, মানে কীভাবে বন্ধ রাখতে হবে সেটা তোমাদেরকে জানতে হবে। তারপর আর কি জানতে হবে, তো উঁচু উঁচু সেলফে ভারী জিনিস রাখা যাবে না, ভূমিকম্পের সময় কি সেগুলো পড়ে যেতে পারে। তাহলে দেখো ভূমিকম্প মানে কি কম্পন যে হবে, এই কম্পনের সাথে কি সেগুলো পড়ে যেতে পারে। তাহলে কি আমাদেরকে ওইগুলো এমনভাবে রাখতে হবে যাতে না পড়ে, এইভাবে করে আমাদেরকে সব কিছু সেফলিভাবে রাখতে হবে। তারপর দেখো এবার ভূমিকম্পের সময় আমাদের কী কী করণীয়, ভূমিকম্পের সময় কি আমরা যে ভয় কি হয়ে যায়, আতঙ্কিত হয়ে যায় না, নর্মালি কি আমাদের কাছে মনে হচ্ছে কি আমাদের মাথা ঘুরে উঠতেছে বা আমরা পড়ে যাচ্ছি বা আমাদের গায়ের উপরে কিছু পড়ে যাচ্ছে, এরকম টাইপের একটা আতঙ্ক সৃষ্টি হয় আমাদের মাঝে। কিন্তু তখন কী করতে হবে, আমাদেরকে ঠান্ডা মাথায় সব কাজ করতে হবে। তাহলে দেখো আমাদেরকে কী কী করা দরকার, প্রথমত কি এই যে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে,
ঠিক আছে। তারপর হচ্ছে কি বা ঘরের কোণে চলে যেতে হবে, বা তারপর হচ্ছে কি কিছু ভেঙে পড়লে যাতে সরাসরি আমাদের কি গায়ের উপর না পড়ে বা ছিটকে না পড়তে পারে, ওইভাবে কি নিজেকে নিরাপদে রাখতে হবে। তারপর কি বাইরে থাকলে কি করতে হবে, আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। নর্মালি কি এই যে উঁচু দালান কোঠার পাশে থাকা যাবে না, নিজেকে একদম খোলা মাঠের মধ্যে নিয়ে যেতে হবে। তারপর দেখো মনে করো বিল্ডিং থেকে মনে করো একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামাই নিরাপদ। আচ্ছা, তারপর মনে করো উঁচু কাঠামো, তারপর বৈদ্যুতিক থাম ইত্যাদি থেকে যতদূর সম্ভব দূরে সরে যেতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি এই যে ভূমিকম্প হলে হুড়োড়ি করে বাইরে যাওয়ার চেষ্টা না করা, দেয়ালের পাশে দাঁড়ানো বা কাছের জানালা থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে কি শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা ভূমিকম্পের সময় কী কী করণীয় এগুলো আমরা জেনেছি। এবার ভূমিকম্পের পরে কী কী করণীয় এগুলো আমাদেরকে জানতে হবে। যদি বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে তখন কি দেখা যাচ্ছে নিজের বা পরিবারের সদস্যদের কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে হবে, মানে আহত হয়েছে কিনা কেউ সেটা দেখতে হবে। তাহলে সাথে সাথে কী করতে হবে, প্রাথমিক চিকিৎসা দিতে হবে। তারপর হচ্ছে গুরুতর আহত হলে কী করতে হবে, হাসপাতালে নিতে হবে। তারপর হচ্ছে কি এই যে পানি, ইলেকট্রিসিটি, গ্যাস লাইন এগুলো পরীক্ষা করে দেখতে হবে। যদি এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এগুলো কী করতে হবে, তোমার মনে করো সরবরাহ বন্ধ করে দিতে হবে। তারপর কি দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখতে হবে। আচ্ছা, তারপর কি রেডিওতে কি খবর শুনতে হবে, বা মনে করো আমরা এই যে বিভিন্ন এখন তো মনে করো আপডেট নিউজগুলো কি আমরা ফেসবুকেই পাচ্ছি, তাহলে কি আমাদের আপডেট নিউজগুলো নিতে হবে, মানে কখন কি হচ্ছে না হচ্ছে, যে আবহাওয়ার যে ইয়েগুলো আছে এগুলো থেকে কি আমরা আপডেট সংবাদগুলো পাচ্ছি। আচ্ছা, তারপর যে কি ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের বাইরে থাকতে হবে। তারপর কি ভাঙা কাঁচিতে দিয়ে যাতে পাটা না কাটে সেজন্য কি খালি পায়ে হাঁটাহাঁটি করা যাবে না। তারপর কি সমুদ্র উপকূলে বসবাস করলে সমুদ্র থেকে দূরে সরে যেতে হবে। তারপর কি কারণ এই জন্য আবার এই যে ভূমিকম্পের জন্য আবার কি সুনামি এসে আঘাত হানতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি মনে করো ধ্বংসপ্রাপ্ত যে বিল্ডিং আছে এগুলোর নিচে আটকা পড়লে, মানে কেউ যদি আটকে পড়ে বা ধ্বংসস্তূপ যদি সরিয়ে বেরোয়ার চেষ্টা না করে তাহলে উদ্ধারকারীদের জন্য অপেক্ষা করতে হবে, তাদেরকে কি করতে হবে, উদ্ধার করতে হবে। তারপর দেখো বড় ভূমিকম্প হলে আবার কি এই যে মনে করো আবারও ভূমিকম্প হতে পারে। যদি একটা ভূমিকম্প যদি বড় আকারের হয়, মনে করো রিক্টার স্কেল যদি মাত্রা যখন বেশি হবে তখন দেখা যায় কি আরেকটা ভূমিকম্প হতে পারে। আর এই জন্য কি নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ক্লাসটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা একটু ভালো করে একটু পড়ে নিবা। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবে তোমরা।